তাহলে যেটা হতো যে তারেক রহমানকে একটু অ্যারোগেন্ট হিসেবে প্রচার করবার একটা মওকা সরকারের দিক থেকে বা সরকার সমর্থকরা পেয়ে যেতেন। আলোচনায় তারেক রহমান যথেষ্ট সৌজন্যতা দেখিয়েছেন। এই ষড়যন্ত্রের পেছনে কাজ করেছে প্রেস সচিব নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন তার মতো করে। কিন্তু নির্বাচনটা যে যেন না হয় কিংবা নির্বাচন ঝুলিয়ে দেওয়া নানান সংস্কার এবং অন্যান্য অজুহাতে নির্বাচনবিহীন একটি সরকারকে দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য যারা কাজ করেছে তাদের নিশ্চয়ই নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে। বিএনপি মোটামুটি খুশি, কিন্তু অনেকেই মনে করছেন বিএনপিকে হয়তোবা নির্বাচনের মূলা ঝুলিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন সেটা তিনি ফেব্রুয়ারিতে করবেন না, বিএনপিকে একটি মূলা ঝুলিয়েছেন। বিএনপি এই আশায় ফেব্রুয়ারিতে থাকবে, কিন্তু ফেব্রুয়ারিতে অন্য কোনো ইস্যু সরকার সামনে নিয়ে এসে নির্বাচন আবারও পিছিয়ে দিবে, এমন অনেকে মনে করছেন। তো কেন মনে করছেন তারা, এরকম কয়েকজন ব্যক্তির আলোচনা শুনবো, সেখান থেকে আশা করি বুঝতে পারবো, এরপর বিশ্লেষণ করবো। কে কিভাবে নিচ্ছেন সেটা বোঝার জন্য আমি একটু সময় নিয়েছি। লন্ডনের বৈঠক, প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠক গোটা বাংলাদেশের কৌতূহল ছিল। বৈঠক শেষে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে বিএনপির নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আলহামদুলিল্লাহ বলে তারা প্রকাশ করতে শুরু করেছেন। অনেকে নির্বাচনী প্রচারণও শুরু করে দিয়েছেন, সেটাও আমরা মোটামুটিভাবে লক্ষ্য করলাম। কেউ কেউ এটাকে সংঘাত এড়ানোর ক্ষেত্রে একটা বড় অর্জন বলে দেখছেন। কিন্তু আমি পুরো বিষয়টাকে যেভাবে দেখি সেটা হচ্ছে, যেটা আমি অনেক সময় বলি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, গোটা পৃথিবীর মানুষকে তিনি কথার মায়াজালে মুগ্ধ করেছেন। বাংলাদেশের জন্য, তার নিজের জন্য যথেষ্ট সম্মান এবং গৌরব তিনি নিয়ে এসেছেন। এখন সরকার প্রধান তিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের দিক থেকে এই বৈঠকটির ক্ষেত্রে উৎসাহ প্রকাশ করা হয়। বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাতে সাড়া দেওয়া হয়। দ্বিধা ছিল কিনা জানি না, তবে এই সাড়া দিয়ে যে তারেক রহমান এটি ভালো কাজ করেছেন সেটা আমি সম্ভবত আগেও বলেছি আপনাদের। আর না হলে যেটা হতো যে তারেক রহমানকে একটু অ্যারোগেন্ট হিসেবে প্রচার করবার একটা মওকা সরকারের দিক থেকে বা সরকার সমর্থকরা পেয়ে যেতেন। আলোচনায় তারেক রহমান যথেষ্ট সৌজন্যতা দেখিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য উপহার নিয়ে গেছেন, তার মায়ের সালাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সালাম তাকে পৌঁছে দিয়েছেন। সবটাই হয়েছে, বাট যেখানটাতে সবাই খুশি সেখানটাতে আমি একটু ভীত সন্ত্রস্ত। আমার কাছে পুরো বিষয়টাতে মনে হয়েছে যে বিএনপি ট্র্যাপড, তারেক রহমান এখন মোস্ট ভালনারেবল। বাংলা করলে বিএনপি ফাঁদে পড়েছে আর তারেক রহমান একটা বড় ঝুঁকির মধ্যে পড়েছেন। কেন বলি? বিএনপি বলছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, জয়েন্ট স্টেটমেন্টের মধ্যেও সেটা নেই। আগের সপ্তাহে হবে এটা ধারণা করা গেছে, যে রোজার আগের সপ্তাহে, মানে হচ্ছে রোজা 18 তারিখ থেকে শুরু হতে পারে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটা হবে। এখন 12 তারিখে নির্বাচন হবে, যেটা পত্রপত্রিকার খবর, ভেতরের খবর তো আমরা জানি না। দুই নেতা একসঙ্গে প্রায় 40 মিনিট কথা বলেছেন, আমরা শুনেছি। প্রেস কনফারেন্স একটা যৌথ দেখেছি। কিন্তু যেটা জানা গেছে যে সেটা হচ্ছে যে বিএনপি বলেছে যে নির্বাচনটা রোজার আগে করবার প্রস্তাব। আমরা একদিন জানতাম যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, এবং তারা মনে করে, বা মনে করতে বলা ভালো এখন, যে এই নির্বাচনটা আরো আগেই করা সম্ভব। বিএনপির অনেক নেতার বক্তব্য আমরা শুনেছি। প্রফেসর মোহাম্মদ ইউনূস তার সরকার ডিসেম্বর থেকে জুন বলেছেন।
ডিসেম্বর থেকে জুন বললে ডিসেম্বরও হতে পারে, জুন মাসেও হতে পারে। ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এটাকে এপ্রিলে প্রথমার্ধের কথা বলেছেন। এখন ধরা যায় বিএনপি যদি ধরেন আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে, চাপটাপ বাদ দিয়ে এপ্রিলেও রাজি হয়ে যেত, তাহলে দায় দায়িত্বটা সরকারের উপরে চাপতো। কিন্তু বিএনপি যখন রোজার আগে বলেছে, চাইছে, এবং সেটা ডিসেম্বর থেকে সরে গিয়ে চাইছে, এখন দায় দায়িত্ব অনেকখানি বিএনপিকেও নিতে হবে। কারণ এটা সমঝোতা দুপক্ষ মিলে, এবং দুপক্ষ মিলেই প্রেস কনফারেন্স করেছেন। এখন আসুন, যারা এত উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করছেন, তারা এই যে যৌথ স্টেটমেন্ট, যেটা দলিল দুই পক্ষের, সেই দলিলটা ভালো করে পড়েছেন কিনা, বা ইন বিটুইন দ্য লাইন্স কি আছে সেটা বোঝার চেষ্টা করেছেন কিনা। যেমন ধরা যাক, বলা হয়েছে স্টেটমেন্টে, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হলে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হতে পারে। প্রথম কথা, 12 তারিখ হচ্ছে সেটা বলা হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের আমি একটা কথা স্মরণ করে দিই, যে নির্বাচন এর তারিখ ঘোষণা করলেই যে ওই তারিখে নির্বাচন হতে হবে সেটাও কিন্তু কথা নেই। বাংলাদেশে রেকর্ড আছে নির্বাচনের তারিখ ঘোষণা করবার পরেও সেই তারিখে নির্বাচন না হওয়া। বাংলাদেশে অনেক জাতীয় নির্বাচন হচ্ছে রোববারে, এই 12ই ফেব্রুয়ারিতে হয় বৃহস্পতিবার। এটা এমন কোনো সমস্যা নেই, বাধ্যবাধকতা নেই, আমি জাস্ট তথ্য হিসেবে আপনাদের জানিয়ে রাখলাম। দ্বিতীয়ত, এই স্টেটমেন্টের মধ্যে দুপক্ষ যেটা বলছে, অর্থাৎ ড্রাফটটা হয়তো সরকার করেছে, বিএনপির তাতে সম্মতি আছে, ড্রাফটটা বা এই বিবৃতিটা উপস্থাপন করা হয়েছে সরকারের দিক থেকে, অর্থাৎ সরকারের একজন ব্যক্তি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান স্টেটমেন্টটা পড়েছেন। পাশে মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী বসা ছিলেন, বিএনপির প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি ছিলেন, আরেকজনও ছিলেন। সেখানে বলা হচ্ছে যে সংস্কার এবং বিচার কার্যে যথেষ্ট অগ্রগতি হলে এই নির্বাচনটা হতে পারে। এখন আমার প্রশ্ন, এই 10 মাসে কি সংস্কার হয়েছে, আর পরের 10 মাসে যে হবে তার গ্যারান্টিটা কোথায়? বিচার কার্যে কি এমন গতি দেখলাম আমরা যে পরের 10 মাসে সেটা হবে? আমার প্রশ্ন, বিএনপি নেতাদের কাছে প্রশ্ন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি, সেটাকে আসলে বিএনপি যে মোমেন্টামটা তুলেছিল, এর মধ্যে সেনাপ্রধানের বক্তব্য আছে, অন্যান্য রাজনৈতিক দলের যাওয়া আছে, আমিও অনেকবার বলেছি, আমার মতো অনেকেই বলেছেন। বিএনপির এই চাওয়াটাকে, বিএনপি যেটা মোমেন্টাম তুলেছিল, সেটাকে আসলে ডিফিউজ করে দেওয়া হলো। এখন আমি আমার কথায় যাই, যে আমি আগে বহুবার বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে কবে নির্বাচন হবে? 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশের নির্বাচন কবে হবে সেটা অনেক বড় প্রশ্নের মধ্যে। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা একটু কঠিন হবে। নানানজন নানান স্বপ্ন দেখতে পারেন। বিএনপির মতো একটা বড় দল বলছে চাইছে, যেমন ধরেন বিএনপি বলছে চাইছে, বা আরো দল বলছে চাইছে, সেনাপ্রধান বলছেন, উনি বলছেন, উনি বলছেন, এগুলো শুনে টুনে তো আমরাও বলেছি, আমাদের একটা অ্যানালাইসিসে। তো বিএনপির এই যে বিচ্যুতিটা ঘটলো, এই যে বিচ্যুতিটা বিএনপি ঘটালো, এতে করে নিঃসন্দেহে অন্যদেরকে তো তারা হতাশ করেছেন, অন্যদের সঙ্গে তাদের সংযোগটা খানিকটা শিথিল হয়েছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। অর্থাৎ অন্যদের বক্তব্যকে বিএনপি খুব একটা আমলে নেয়নি। তারা মনে করেছেন ডিলটা সরকারের সঙ্গে তারা সেরে ফেলতে পারছেন। পারলে ভালো হতো, তারা যদি এনশিওর করতে পারেন 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটা যদি তারা নিশ্চিত করতে পারেন, নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিটি জনগণের মতো আমিও খুশি হব। কিন্তু আমি বলতে পারি যে তারা আসলে এটা পারবেন না। তারা গত 15 বছরে বহু ত্যাগ, বহু জেল, জুলুম, হুলিয়া, আত্মদান, গুম, খুনের শিকার হয়েও, এমনকি জুলাই আগস্টের অভ্যুত্থানে সবচেয়ে একক দল হিসেবে সবচেয়ে বেশি নেতাকর্মীকে হারিয়েও তারা কিন্তু সেই কৃতিত্ব নিতে পারেননি।
আজকে এটাও আমাকে বলতে হচ্ছে। আমি মনে করি এই সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবার বা এই সরকারকে দিয়ে নির্বাচন করাবার কৃতিত্ব বিএনপির নেবার কোনো সুযোগ এটা বিএনপি হারিয়ে ফেলল। আই এম সরি টু সে দিস। এই নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে না। আরেকটা কথা, ডাবলই নয়, আপনাদের স্মরণ থাকবার কথা যে বিএনপির পক্ষ থেকে 3 জন উপদেষ্টা, মানে প্রধানত 2 জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগ চাওয়া হয়েছে, তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিতে বলা হয়েছে। সেটা বলবার পরে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন। বিএনপি সেই বৈঠকে ছিল, কিন্তু বিএনপি এটা আসলে বলতে পারেনি। আপনি যার পদত্যাগ চাইছেন তার সঙ্গে আলাদা বৈঠক করেন সেটা হলো অন্য কথা। তো প্রধান উপদেষ্টার যার কাছে আপনি এই পদত্যাগ বা তাদেরকে সরিয়ে দেওয়ার দাবি করছেন, তার সঙ্গে মিটিংয়ে তার সঙ্গে আপনারা কিভাবে করলেন, এটি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে। লন্ডনে কি ঘটল, ওই যে 3 জনের মধ্যে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার পাশে বসে মিস্টার আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং বিএনপির আরেক নেতা প্রেস সেক্রেটারি আছেন, তারা একসঙ্গে প্রেস কনফারেন্স করছেন এবং ডক্টর খলিলুর রহমান মিস্টার তারেক রহমানকে ওই মিটিংয়ে স্বাগত জানাচ্ছেন। ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি তাকে সরিয়ে দিতে চাইছেন, কিন্তু আসলে আপনি শেষ পর্যন্ত তাকে এন্ডোর্স করছেন, স্বীকার করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন এবং ডক্টর খলিলুর রহমানকে নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েনের কথা আমরা সবাই কম বেশি জানি। সেটাও আসলে বিএনপি খানিকটা ইগনোর করলো। তো এই গোটা বিষয়টাতে যেটা দাঁড়ালো, আমার কাছে যেটা মনে হয়, এমনিতেই একটা ধারণা, অভিযোগ বিএনপির মধ্যে, এর সত্যতাও আছে, একেবারে সবটা অসত্য সেটা না, যে 8ই অগস্টের পরে চাঁদাবাজি, দখলদারি, এগুলোর মধ্যে বিএনপি জড়িয়ে পড়েছে। এগুলোর মধ্যে আসলে এনসিপি আছে, খুব স্মার্টলি জামাতও কোথাও কোথাও আছে, কিন্তু বদনাম বেশি হয়েছে বিএনপির। বিএনপি নেতাকর্মীরা করেছে এবং করেছে, তার প্রমাণ হচ্ছে বিএনপি তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অনেককে শোকজ করেছে, কাউকে বহিষ্কার করেছে, কিন্তু তারপরে এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা হয়েছে, কারণ একটা ক্ষমতাসীনদের একটা বড় অংশ বিএনপিকে প্রধান প্রতিপক্ষ ভাবে। সেই বিবেচনা থেকে সময় যত যাবে এই অভিযোগ, এই কর্মকাণ্ড বাড়তে থাকবে। বিএনপি নেতাকর্মীদের অনেকের কাছে নির্বাচনটা এখন খুব গুরুত্বপূর্ণ না, কারণ তাদের সহায় সম্পদ করা, ব্যবসা বাণিজ্য করা, এটা করলেই তাদের অনেকে হ্যাপি। তারা মনেই করছেন যে ক্ষমতায় এসে গেছেন, ক্ষমতার চর্চা করছেন। এখন এই প্রশ্নটা তো সামনে আসবেই, যে তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম এসে, যে তিনি তাদেরকে নির্দেশ দিয়েছেন সরকারের সঙ্গে কোনো সংঘাতে না জড়াতে, কথাবার্তা, উত্তম পরামর্শ, নিঃসন্দেহে উত্তম পরামর্শ। কিন্তু রাজনীতিতে কখনো কখনো চাপ তো দিতেই হয়। আর এটা বুঝতে কারো বাকি থাকবার কথা নয় যে এই সরকার আসলে ফাংশন করছে না, ডেলিভার করছে না। গত 10 মাসের সংস্কার শব্দটা তার উচ্চারণ করেছেন, সংস্কারের সও তারা করেননি। এবং আমি তো শিওর এই যে 11টা কমিশন করা হলো, সংস্কার কমিশন, তার মধ্যে যে কটা গুরুত্বপূর্ণ কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের কোনো কপি পৃষ্ঠা উল্টে পাল্টে সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেখেছেন বলে তো আমার মনে হয় না। আমি জেনে বুঝে বলছি, কিন্তু কাউকে ছোট করবার জন্য যেভাবে খোলামেলা বলা উচিত আমি সেটা বলছি না। সংস্কার হয়নি, বিচার কি হয়েছে? বিচারের কিছু আওয়ামী স্টাইলে গায়েবী মামলা হয়েছে, বা কিছু মামলা হয়েছে যেখানে অপরাধী নেই, নিরপরাধদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং খুবই দুর্বল। অথচ এত মামলা, এত কিছুর দরকার ছিল না। এই অপরাধীদের প্রত্যেককে একটা মামলা দিয়ে, একটা দুটো মামলা দিয়ে কিন্তু এদের বিচার কাজ শুরু করা যেত এবং ভালোভাবে ভবিষ্যতে এটা শেষও করা যেত। কিন্তু সেখান থেকে বাংলাদেশ অনেকখানি দূরে আছে।
এবং এই সরকার সেটা করেছে। তো সব মিলিয়ে যেটা যেটা আমার কাছে মনে হয় যে 12 তারিখ হবে না, দেখেন এরকম অনেক ঘটনা করতে পারে। করোনার আওয়াজ উঠেছে, করোনার অজুহাত দিয়ে বাংলাদেশের সরকার এগুলো নানাভাবে এইসব তথ্যপত্র ম্যানিপুলেট করে, একটা কিছু দেখিয়ে নির্বাচন পিছিয়ে দিতে পারে। রোজার 1 মাস আগে, 1 সপ্তাহ আগে এমন একটা পরিস্থিতি তৈরি করে তখন তার আপনার কোনো উপায় থাকবে না, হয়তো নির্বাচন পিছিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না, এবং পেছোতে পেছোতে কোথায় গিয়ে ঠিকভাবে আপনি নিজেও বলতে পারবেন না। কারণ সরকারের এটা স্পষ্ট যে এই তারিখ ঘোষণার সঙ্গে অন্য ছোটখাটো রাজনৈতিক দলের প্রভাব স্পষ্ট। কোনো রাজনৈতিক দলকে সরকার নিজেই প্রতিষ্ঠা করতে চাইছে সেটাও স্পষ্ট। আবার যদি ধরেন এমনও হয় ফেব্রুয়ারি মাসে নির্বাচন, জানুয়ারি মাস থেকে জানি আমরা ভোটার তালিকা তৈরি করা হবে, মার্চ মাসে ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবার কথা। এখন কেউ যদি কোনো কারণে ঠুনকো যুক্তি এই ভোটার তালিকা শুরু হয়েছে, নতুন ভোটারদের নিয়ে তো নির্বাচন করতে হবে, এটা ঠিক না, বা কোর্টে গেলেন, আমাদের কোর্ট অনেক ভালো ভালো কাজ করে, আবার আমাদের কোর্টে আদালতে বিচার বিভাগ অনেক দুর্বল বা বিতর্কিত কাজের নজিরও সাম্প্রতিককালও আছে, অতীতে তো ভুরি ভুরি নজির আছে। একটা অজুহাত দিয়ে, এবং সরকারের তো প্রভাব মুক্ত সবকিছু নয়, একটা অজুহাত দেখিয়ে নির্বাচনটাকে কিন্তু পিছিয়ে দেওয়া সম্ভব, আরো অনেক রকমের পরিস্থিতি তৈরি করা সম্ভব। এবং কোনো পরিস্থিতি তৈরি করা বিএনপির পক্ষে সম্ভব না হলেও ছোটখাটো অনেকের পক্ষে সম্ভব, এবং বিএনপির আসলে সেই সক্ষমতা আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর এই সরকার নিরপেক্ষ কিনা এই প্রশ্ন বিএনপি তুলেছে, কিন্তু আজকে কি তারা নিরপেক্ষ মনে করে কিনা সেই পরিষ্কার বক্তব্য তাদের কাছে আমরা শুনিনি। এই সরকার একটা ভালো নির্বাচন করবার জন্য ক্যাপাবল কিনা, যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে বলছেন যে এখন তো নির্বাচন হলে রিগিং হবে, ব্যালট বাক্স ছিনতাই হবে, পুলিশ তৈরি না, অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে সহযোগিতা করছে না, তারা কিভাবে নির্বাচনটা করবেন সেটা আমি বুঝতে পারছি না আগামী 10 মাসে, 12 মাসে, 14 মাসে, কারণ 10 মাসেই তারা কিছু করতে পারেনি। কাজে এই প্রশ্নগুলো থাকলো। এখন কি হতে পারে? আমার ধারণা যেভাবে দেশ চলছে, যেভাবে সরকার প্রধান থেকে শুরু করে নানান জনের বিরুদ্ধে মানুষের নানা রকমের বক্তব্য যে তারা এই ব্যবসা করছেন, ওই ব্যবসা করছেন, ওই দুর্নীতির সঙ্গে জড়িয়ে এই উপদেষ্টা এটা করছেন, প্রত্যেকের আমলনামাই তো তৈরি হচ্ছে। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলো নানা রকমের অপকর্মের সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত, কিভাবে দেশে ব্যবসা বাণিজ্য এখন স্থবির হয়ে গেছে, অর্থনীতির চাকা থমকে আছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে নানা জায়গার কর্মকর্তারা কিভাবে নানা রকমের ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কিছু তথ্য প্রমাণাদি সহ আছে। এগুলো নিষ্পত্তি কি হবে? এগুলো যখন বেরোতে থাকবে, প্যান্ডোরাস বক্স যখন ওপেন হবে, আর যখন এই ফাঁদে বিএনপি পা দিয়ে ফেলেছে এবং অন্য স্টেক হোল্ডারদের কথা একেবারেই বিবেচনায় না নিয়ে বিএনপি যখন নিজে নিজে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে, তখন ধরা যাক এমন একটা পরিস্থিতি হলে সরকার নিজেই আর এক্সিস্ট করছে না বা থাকতে চাইছে না, ধরা যাক উপদেষ্টারা নাই, প্রফেসর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা আমরা মাঝখানে একবার শুনলাম, আবার সেরকম কোনো ইস্যু সামনে চলে আসছে, এবং তখন যদি একটা পরিস্থিতি তৈরি হয় যে দেশে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং নির্বাচনকালীন নির্বাচন করবার জন্যে ওই রকম পরিস্থিতিতে একটা কিছু আমরা দেখি, একটা সরকার দেখি বা পরিবর্তিত, এগুলো নিয়ে করিডোরে অনেক আলোচনা আছে, এবং তখন সেই ভালো নির্বাচন করবার জন্যে আওয়ামী ফ্যাসিস্ট অলিগার্স করাপ্টদের বিরুদ্ধে যেমন, কারণ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সেটা জরুরি হবে, যারা দায়িত্বে আসবেন যদি আসেন কেউ, তাদের পেছনে যেমন চড়াও থাকবেন, বিএনপি, জামাত, এনসিপি যারা গত 10 মাসে নানা কিছুর সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, তারাও কিন্তু দূরের মধ্যে থাকতে হবে, কারণ একটা নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশনের সেটাই কাজ। বিএনপি সেটা কতখানি সামাল দিতে পারবে?
আমি যেটা বোঝাতে চাইছি, তাকে আসলে অনেক কিছু বুঝতে হবে, পলিটিক্সটা বুঝতে হবে, বাস্তবতাটা বুঝতে হবে। সেটা না করে তার একলা চলো নীতি, এবং বিএনপি তো তার মিত্ররাও সবাই তার সঙ্গে এখন আছে, সেটা তো দেখা যাচ্ছে না। এই বিষয় নিয়ে আমি আগামীকালকে বা অন্য আরেকদিন কথা বলবো, যে মিত্রদের আসলে কতখানি দরকার। এই অ্যালায়েন্স পলিটিক্স নিয়ে আমার অনেকদিন ধরে আমি এই বিষয়ে খুবই ইতিবাচক মনোভাব নিয়ে আমি এটা নিয়ে কথা বলবো। কিন্তু তারপরও এই যে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের নেতা, ডাকসুর সাবেক পিপি, বিএনপির নেতারা চিঠি দিয়ে বললেন যে তারা এই কয়েকজন নেতাকে তাদের এলাকায় যেন বিএনপি কোনো সমস্যা তৈরি না করে। নূর এই যে 2-3 দিন আগে এলাকায় গেলেন এবং তাকে ঘিরে যা করা হলো, গাড়ি পুড়িয়ে দেয়া, অফিস পুড়িয়ে দেয়া, তাকে বাধার সৃষ্টি করা, আক্রমণ করা, এগুলো কি খুব ভালো কিছু? এগুলো কি বিএনপি মানুষের প্রতি কোনো আস্থা অর্জন, ভালোবাসা অর্জনের প্রক্রিয়া, বা তার মিত্ররা কি এটা কি খুব ভালোভাবে দেখবে? হ্যাঁ, আমি বলবো বিএনপির ওই অর্থে এরকম মিত্র দরকার নেই, কিন্তু এই মিত্রদেরকে সে কিভাবে ব্যবহার করবে সেটা নিয়ে আমি আগামী দিনে, হয়তো আজকে অনেক সময় নিয়েছি, আমি কথা বলবো। কিন্তু এটা বিএনপির ওই এলাকার যিনি আছেন, তিনি নেতা, ভালো কাজ করেন। আমরা এটা নিয়ে খুব ভালো ব্যবস্থা, কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা আমার এখন পর্যন্ত জানা নেই, আমার নজরে আসেনি। সো আমি যেটা স্পষ্ট করেই বলতে চাই, এবং আরেকটা কথা, বিশেষ কথা যেটা এটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আমি নিজেই কথা বহুবার বলেছি, অনেকে হয়তো বিএনপির মধ্যে পছন্দ করেননি, যে বিএনপির দুটো ইমেজ আছে। একটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যতদিন বেঁচে আছেন, আল্লাহ তার হায়াত যতদিন দিয়েছেন, আমি চাই তিনি বিএনপির নেতৃত্বে যতক্ষণ না তিনি কারো কাছে পুরো দায়িত্ব হস্তান্তর করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি থাকুক, তার ইমেজ অন্তত নেক্সট ইলেকশন পর্যন্ত তিনি থাকুন। আর বিএনপি মহাসচিবের ক্ষেত্রে আমরা এর আগে 3-4 মহাসচিব করা হবে বা বদল হবার আলোচনা শুনেছি। আমি মনে করি যে বিএনপি মহাসচিবেরও এক ধরনের ইতিবাচক ভাবমূর্তি সমাজের সর্বস্তরে আছে, তিনিও অন্তত নির্বাচন পর্যন্ত যেন এই মহাসচিবের হয়ে থাকেন। কিন্তু এই বেগম জিয়া এটা বলেছেন, এবং সে কারণেই লন্ডনের বৈঠক এটা হয়েছে, এটা একটা মিশ্র, এটা আসলে তিনি বলেছেন কিনা, বা তিনি যদি বলেও থাকেন এবং এই ফেব্রুয়ারির ব্যাপারে যদি তার কোনো দিক নির্দেশনা থেকে থাকে, কাদের পরামর্শে বেগম জিয়া বা কারা এটা তাকে দিয়ে করালেন, সেটা একটু খতিয়ে দেখা দরকার। দ্বিতীয় সমস্যা যেটা আমি দেখি, সেটা হচ্ছে যে আমার কাছে যেন মনে হয়, হ্যাঁ আমি জানি মিস্টার তারেক রহমানের পছন্দের কিছু মানুষ আছেন, প্রতিটা মানুষের প্রতিষ্ঠান, দল, সংগঠন চালাতে গেলে থাকে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে তিনি আসলে বেসিক্যালি খুবই একা। এক তো দেশ থেকে অনেকদিন দূরে আছেন, দূর থেকে সবকিছু পরিচালনা করছেন, কিন্তু অনেক সময়ই তাকে, এবং একটা নানা সমস্যার মধ্য দিয়ে তিনি গত কয়েকটা বছর তার গেছে, অনেক ক্ষেত্রে তিনি কনফিউজড হয়ে যান, তাকে কনফিউজ করে ফেলা হয়, এবং তিনি সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে যে ধরনের সুপরামর্শ দেওয়া উচিত বা দেওয়ার জন্য যে টিম, সেই টিমের মধ্যে কোনো ইউনিটি আছে বলে আমার কাছে মনে হয় না। এবং সেক্ষেত্রে নানানজি যার যার স্বার্থে, এবং পুরো দলের মধ্যে একটা বড় অংশই বলা যেতে পারে নিজস্ব ব্যক্তি স্বার্থের বিবেচনা করেই আসলে চলছে দল, দেশ। এই ভাবনাটা মিস্টার তারেক রহমান বা বেগম জিয়ার যতখানি থাকুক না কেন, তার দলে এখন কতখানি আছে সেটা আসলেই ভাবা দরকার। এবং এটা ছিল না বলি আওয়ামী লীগের একটা করুণ পরিণতি আমরা দেখেছি। আর ওই যে জামাত, ব্যবসা বাণিজ্য যাই করুক না কেন, সব কিন্তু দল কেন্দ্রিক, আর এদেরটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। এটা হচ্ছে একটা বড় সমস্যা। এখন জামাতের ওই যে দল কেন্দ্রিক বলার মধ্য দিয়ে এটা কোনো ইতিবাচক বার্তা না, কিন্তু এখন আমার নাগরিক হিসেবে দেখবার বিষয় হচ্ছে যে তার ওই দলটা, তার দলের ওই আদর্শ কর্মকাণ্ড আমি পছন্দ করি কিনা, আমার দেশের জন্য সেটা কল্যাণকর কিনা, আমাকে সেভাবে দেখতে হবে। এনসিপি
এখন তো তার গঠনতন্ত্র নেই, ঘোষণাপত্র নেই, রেজিস্টার দল না, এটা নিয়ে বেশি আলোচনা করবার কিছু না। তারা একটা প্লেয়ার, ছোটখাটো, কিন্তু তাদের পেছনে যে শক্তিটা, তাদের একটা পলিটিক্স আছে, এবং সেই পলিটিক্সটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক। তাদের সঙ্গে জামাতেরও একটা সম্পর্ক আছে, আমরা সেটা জানি। তো এই জায়গাটাতে সবকিছু মিলিয়ে আমার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমার কাছে মনে হয় যে তিনি খুবই একটা ভালনারেবল, ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন। তার দুর্বলতা, সীমাবদ্ধতা, নানা কিছু নিয়ে সমালোচনা আছে, একজন রাজনীতিকের থাকবেই, কিন্তু সেটাকে তিনি গত কয়েক বছর অনেকখানি ওভারকাম করেছেন। সেজন্য অনেকে তাকে সাধুবাদও জানান, এমনকি তার প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো তাকে সাধুবাদ জানায়। আমরাও সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। এরপরেও আমার কাছে মনে হয় যে মিস্টার তারেক রহমান যথেষ্ট ঝুঁকিতে আছে এই দল নিয়ে, এই সঙ্গী সাথীদের নিয়ে তিনি সামনে কতটা দল পরিচালনা। তো আমি যদিও অনেকবার বলেছি যে দলের চাইতে তাকে এখন দেশ নিয়ে ভাবা উচিত, আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি নিয়ে তার ভাবা উচিত, এবং সেভাবে তার কর্মপন্থা নির্ধারণ করা উচিত। আমার কাছে মনে হয় যে তিনি অত্যন্ত ঝুঁকিতে আছেন। এটা নিয়ে আসলে তার যথেষ্ট, আমি বিশ্বাস করি তিনি হোমওয়ার্ক করেছেন। এবং আমি বিএনপি করি না, বিএনপি কোনোদিন করবো না, কিন্তু এটা কেন বলছি, এটা আমি দেশের স্বার্থেই বলছি। বড় বড় রাজনৈতিক দল আসলে এদের উপরেই ভবিষ্যৎ করে, ছোট ছোটদের নিয়ে অত বেশি কথা বলে কোনো লাভ নেই। আর বিএনপি আওয়ামী লীগের উপরেই ঘুরে ফিরে বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ এটা আবর্তিত হচ্ছে। তো সেই জায়গায় এটা অত্যন্ত চিন্তার বিষয় যে মিস্টার তারেক রহমান আসলে কীভাবে পরিস্থিতি এদের নিয়ে সামাল দেবেন, এবং যে কারণে বিএনপির অনেক সিদ্ধান্ত তার নিজের বিপরীতেই যায়, এবং মিস্টার রহমান যাদেরকে পছন্দ করছেন তারাই কতটা আসলে তার জন্য কল্যাণকর, কিংবা তার থেকে যারা দূরে আছেন তারাও কতটা কল্যাণকর বা ক্ষতিকর, সেগুলো নিয়ে আরও চুলছেরা বিশ্লেষণ তাকে করতে হবে এবং তার কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তবে এই বিষয়ে আমার মূল কথা, শেষ কথা, আমি ডিসেম্বর 31-এর পরে নির্বাচন গেলে, সেটা ফেব্রুয়ারি হোক, এপ্রিল হোক, জুন হোক বা তারপরে, আমি আসলে কোনো নির্বাচন দেখি না, অনেকটা দিনের জন্য দেখি না। বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। 31শে ডিসেম্বরের মধ্যে যদি কোনো কারণে নির্বাচনটা হয়, আমার ধারণা হয়তো ভালো একটা নির্বাচন হতে পারে, কিন্তু বিএনপি ইতিমধ্যেই যেসব মাইলেজ, যে অ্যাডভান্টেজগুলো পেতে পারত, পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল, সেটা লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপি অনেকখানি সেখান থেকে পিছিয়ে পড়েছে। শেষ করবার আগে যে কথা সাধারণভাবে বলি, আমাদের সবার জন্য পরামর্শ, বাঙালির সম্পর্কে একটা ধারণা, বাঙালির সময় জ্ঞান খুব কম, কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে সময় চলে যায় সেটা আপনি ফেরত পাবেন না। শুধু পরামর্শ এটুকু যে আপনি কোথাও যাবার কোনো নির্ধারিত সময় থাকলে, কোনো মিটিংয়ে যাচ্ছেন, কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, নির্ধারিত সময় যাবেন, সম্ভব হলে 5-10 মিনিট আগে যাবেন। কেউ থাকুক না থাকুক, আপনি কোনো অনুষ্ঠান করবেন, নির্ধারিত সময় শুরু করবেন, কেউ থাকুক কিংবা না থাকুক। এবং এটা করতে করতে দেখবেন একটা জায়গায় এসে আমরা পৌঁছতে পারছি। ওই যে ব্রিটেন নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, লন্ডন বৈঠক নিয়ে, ওই ব্রিটিশ টাইমটা বা ওয়েস্টের টাইমটা মেনটেন করুন। বাঙালির সময় দিয়ে, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সময় নষ্ট করে ফেললে আসলে খুব ক্ষতিকর। হ্যাঁ, আপনি কোনো একটা মিটিং অ্যাটেন্ড করতে গেলেন, কেউ 10টায় টাইম দিয়েছে, দেখা গেল 10:30টায়, 11টায় শুরু হচ্ছে না, আপনি সেখান থেকে চলে আসেন, এই দায় আপনার না, যিনি ডেকেছেন বা যারা অর্গানাইজার তাদের দায়িত্ব। প্রতিটা ক্ষেত্রে, ঘরে বাইরে, সময়ানুবর্তিতা অত্যন্ত জরুরি জীবনের কল্যাণের জন্য। বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক সকল হতাশা কেটে গিয়েছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। বিএনপির তরফ থেকে বলা হয়েছে এবং সরকার এবং বিএনপি উভয়ই বসে একটা যৌথ বিবৃতি দিয়েছে। যৌথ বিবৃতির উদ্দেশ্য এবং কার্যকারিতা একটাই, যে এটি কখনো তামাদি হবে না। বিএনপি এবং সরকার এক জায়গায় বসে যৌথ বিবৃতি দিয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক যেসব ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীদের কফিনের শেষ পেরেক পুঁতে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসে যে কারা ষড়যন্ত্র করেছে নির্বাচন নিয়ে? তাহলে ষড়যন্ত্র যে ছিল, তাহলে সেটি কেবল বিএনপি বলছে না, সেটি কেবল আমি আমার বিশ্লেষণে বলার চেষ্টা করেছি এতদিন, সেটা না, আসলেই ষড়যন্ত্র ছিল। কারা এই ষড়যন্ত্রের পেছনে কাজ করেছে, প্রেস সচিব সেই ব্যাখ্যা দেবেন তার মতো করে। কিন্তু নির্বাচনটা যে যেন না হয়, কিংবা নির্বাচন ঝুলিয়ে দেওয়া,
নানান সংস্কার এবং অন্যান্য অজুহাতে নির্বাচনবিহীন একটি সরকারকে দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য যারা কাজ করেছে তাদের নিশ্চয়ই তারা এখন বুঝবেন এবং তারা সেই অনুযায়ী মানুষ সিদ্ধান্ত নেবে যে কারা এর পেছনে কাজ করেছে। আপনাদের যারা ইউটিউবে নিয়মিত দর্শক নানাজনের কন্টেন্ট দেখেন, কার কথায় মনে হয়েছে যে না নির্বাচন ঝুলিয়ে দেওয়া, নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা সৃষ্টি করা, এগুলা বিষয়ে কারা কারা কাজ করেছে? আমি একটি অন্তত একজনের নিয়ে আমি আলোচনা করব, সেটাকে আমার কিছুটা বাদলের নাচ মনে হয়। অর্থাৎ ইনকনসিস্টেন্সি যদি কন্টেন্টের কোনো রকম মূল উপযোগ্য হয়ে থাকে, তা কতভাবে ইনকনসিস্টেন্ট হওয়া যায় তার একেবারে খুবই ভালো রকম ডিসপ্লে হয়েছে 10 দিনে ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের নানান কথাবার্তায়। আমি সাধারণত তাকে নিয়ে আলোচনা করি না, কেননা ইনকনসিস্টেন্ট এবং রেফারেন্স হিসেবে যাদেরকে ব্যবহার করা উচিত, রেফারেন্স কাদেরকে মানুষ ব্যবহার করে যাদের কনসিস্টেন্সি থাকে, যারা তাদের নিজস্ব জায়গায় স্ট্রিক থাকেন এবং লাজ শরম এগুলাকে তাদের অন্যতম ব্যক্তিত্বের বিষয়ে পরিণত করেন। তার কারণ যদি সেগুলো না থাকে তাহলে তাকে নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। কিন্তু আমি নির্বাচনের এই যে পেছানো নির্বাচন কবে হবে না হবে এইসব নিয়ে গত 10-15 দিনে যেসব ডামাডোল হয়েছে, তার সেই ডামাডোলের কিছু বিষয় আপনাদের পড়ে শোনাই। যেমন 6 জুন মিস্টার পিনাকি ভট্টাচার্য একটি স্ট্যাটাস লিখেন যে পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া নির্বাচনের রোডম্যাপ দেবেন না। কাকে উদ্দেশ্য করে লিখেছেন? সরকারকে, প্রধান উপদেষ্টাকে। লিখছেন, খবর পাচ্ছি আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। দেশবাসীর পক্ষ থেকে তার কাছে বিনীত জিজ্ঞাসা, খেয়াঘাট টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সর্বত্র চাঁদাবাজি এবং প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের সর্বব্যাপী দখল চালাচ্ছে যে এই দলটি, তাদের হাত থেকে সমস্ত কিছু মুক্ত না করে দেশকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 6 জুন তিনি তার পোস্ট কার্ড আপনারা দেশে দেখতে পাচ্ছেন, সেখানে লিখছে পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া নির্বাচনের রোডম্যাপ দেবেন না। যখন তিনি দেখলেন, এটা কবে লিখছেন? ঈদের আগের দিন, যেদিন প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন তার আগের দিন। কিন্তু যখন তিনি নিশ্চিত হলেন তার যেসব সোর্স আছে সরকারের ভিতরে যে নির্বাচনটা হচ্ছে বা প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিচ্ছেন এপ্রিলে, তখন তিনি আবার লিখলেন, আজ যাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় প্রধান উপদেষ্টা, আশা করছি একটি নির্বাচনী রোডম্যাপ আসবে 2026 সালের রমজানের পরে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রমজানের পরে। জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রফেসর ইউনূসের পাশে থাকুন, ইনকিলাব জিন্দাবাদ। সার্বভৌমত্ব রক্ষায় ইউনূসের পাশে দাঁড়ান, সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রথমে বলছেন রোডম্যাপ দিবেন না, কিন্তু সরকার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে রোডম্যাপ দিবে, তখন বলছে যে ইউনূসের পাশে দাঁড়ান এবং বলছেন রমজানের পরে। কিন্তু যখন রমজানের পরে ইলেকশনের এপ্রিল একটা সময়সীমা দিয়ে রোডম্যাপ আসলো, বিএনপি প্রাথমিকভাবে এটিকে ইতিবাচক বললেও পুরোপুরি স্বাগত জানায়নি, কারণ তারা সামনে নিয়ে আসলো যে না, রোজার মধ্যে প্রচারণা তফসিল কিভাবে এটি রমজানের পবিত্রতা নষ্ট করবে। নতুন সরকারের বাজেট একটি বড় সমস্যা তৈরি করবে। আর একটা সমস্যা তৈরি করবে স্কুলের এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষা, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, নানান কারণে তারা ইলেকশনটাকে রোজার আগে নিয়ে আসতে যায়। সেই কারণে তারা ডিসেম্বর থেকেও ছাড় দিতে যে রাজি, সেটাও তারা নানান কথাবার্তায় সালাউদ্দিন আহমেদ এবং অন্যান্যরা সরকারকে বার্তা দিতে পৌঁছে দিতে শুরু করে। কিন্তু সেখানেও বাদ সেধে 5 দিন আগে, 6 দিন আগে, অর্থাৎ যখন বিএনপি বলছে যে না এপ্রিলে নির্বাচন তারা মানে না, তখন লিখছেন যে মিস্টার ভট্টাচার্য কেন এপ্রিলে নির্বাচনটা গুরুত্বপূর্ণ সেইটার যুক্তি দাঁড় করিয়েছেন যে 26 সালের এপ্রিলের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অধ্যাপক ইউনূসের প্রস্তাবের পক্ষে যে যুক্তিগুলো কাজ করেছে বলে মনে হয়। একটা হলো বিচার ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস ও সম্পদ লুণ্ঠন করেছে তার বিচার ও চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরো সময় দরকার। তড়িঘড়ি করলে সব অসম্পূর্ণ থেকে যাবে, ফলে গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। আর 2 নাম্বার হচ্ছে সবার অংশগ্রহণ নিশ্চিতকরণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও ভোটারদের আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনিক প্রস্তুতি জরুরি। সংলাপ ও সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য আরো সময় প্রয়োজন। 3 নাম্বার তিনি লিখেছেন, আন্তর্জাতিক স্বীকৃতি ও পর্যবেক্ষণের সুযোগ এপ্রিল 2026 পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতি সময় সুযোগ থাকবে যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও বৈধতা দিবে। 4 নাম্বার লিখেছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থাৎ তিনি
একাধিক যুক্তি দাঁড় করিয়েছেন যে কেন রোজার পরে নির্বাচনটাই সবচেয়ে গ্রহণযোগ্য সময়। কিন্তু বিএনপি এবং অন্যান্যরা আমরা যারা বলেছি যে নির্বাচনটা হতে হবে রোজার আগে, আমরা পরীক্ষার মধ্যে নির্বাচন দিব না, আমরা রোজার মধ্যে নির্বাচনী প্রচারণা করে রমজানের পবিত্রতা আমরা নষ্ট করতে দিব না। তখন ক্রমাগতভাবে রাজনীতিবিদরা যারা এর পক্ষে বক্তব্য রাখছেন সেখানেও তিনি ব্যাশিং করেছেন। তিনি লিখেছেন, মির্জা ফখরুল বলছেন এপ্রিলে বাংলাদেশ নির্বাচনের জন্য সঠিক সময় না। মুরব্বী মানুষ, ওনার মতামত গ্রহণ করা যায়। দেখুন কি, যেহেতু এপ্রিলে সঠিক সময় না, জুনে নিয়ে যেতে হবে নির্বাচন। প্রফেসর ইউনূস বলেছিলেন ২৬ জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন, সেই হিসেবে ৩রা জুন ২০২৬ নির্বাচন দেওয়া যায়। কেননা ৩রা জুন আগামী নির্বাচনের জন্য বিএনপির জন্য ভালো হবে, কারণ এদিনে জিয়া রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। প্রফেসর ইউনূস জুন মাসও থাকলো, বিএনপির আপত্তিও বিবেচনা করা হলো। আশা করি প্রফেসর ইউনূস এতে আপত্তি করবেন না। কোনোভাবেই তিনি যত ঠেলা যায় নির্বাচন চেষ্টা করেছেন। কিন্তু যখন তারেক রহমান আর উপদেষ্টা প্রফেসর ইউনূস মিলে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা হলো, তখন ভোল পাল্টে তিনি কি লিখলেন যে ফেব্রুয়ারির নির্বাচন, এটা আমি প্রস্তাব করেছিলাম। লিখেছেন, আজকের মিটিং ভালোভাবে কইরা জাতির আকাশের অহেতুক শঙ্কা দূর করার জন্য একসময় সহযোদ্ধাদের জ্যেষ্ঠারব গুরুইল হিসেবে 2টা স্লোগান লিখে দিলাম। গণতন্ত্র ফেরে ফেব্রুয়ারির ভোরে, বিএনপির জয় ফেব্রুয়ারিতেই হয়। ভুললেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার বুদ্ধিটা এই 2 টাকার ইউটিউবারের কাছ থেকেই পাইছিলেন। তাই লিখে রেখো, এক ফোঁটা বিন্দু দিয়েছিলাম শেষের। অর্থাৎ একটা মানুষ কতটা পরিমাণে ইনকনসিস্টেন্ট এবং শরমবিহীন হয় তার জলজন্ত উদাহরণ আমরা দেখলাম কোন দিন, যেদিন দেখলাম 2টি মানুষ রাজনৈতিক শিষ্টাচারের সর্বোচ্চ উৎকৃষ্ট প্রদর্শনী কিভাবে করতে হয় সেটা করেছেন ইউনূস এবং তারেক রহমান। তো আমি বলছি যে নির্বাচন কেন্দ্রিক যেই প্রেস সচিব যেটা বলেছেন যে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কফিনের শেষ পরীক্ষা। এখন ষড়যন্ত্রকারী কারা ছিল নিশ্চয়ই আপনারা হিসাব করবেন। আমার হিসেবে এই সব সোশ্যাল মিডিয়াতে যারা পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্স আছে তাদের লেখালেখি কিভাবে নির্বাচনের পরিবেশটা ভুলণ্ঠিত করেছে সেটির একটি ডিসপ্লে দিলাম। এর মধ্যে এনসিপি বলছে যে তারা এই নির্বাচনে একটি দলের সাথে বসে যেভাবে সংস্কার এবং অন্যান্যগুলোকে বাদ দিয়ে রেখে ঘোষণা করা হয়েছে, তাতে তাদের দ্বিতীয় গণঅভ্যুত্থানের পথে হাঁটবে এবং নির্বাচন বর্জন করার একটা ঘোষণা দিয়েছে। দেখুন, তাদের নিবন্ধন নেই, তাদের ভোটও নেই, তারা নির্বাচন বর্জন করতে পারে। নির্বাচনী মাঠে ডেড হর্স তারা, যদিও তাদের রোশনাই আছে এবং তারা পরিচিত মুখ। আর জামাত ইসলামী বলেছে যে একটি শোভন হয়নি, ব্যথাই হয়েছে। কিন্তু জামাত ইসলাম নির্বাচনে যাবে, কেননা নির্বাচন জামাত ইসলামের যে রাজনীতির সবচেয়ে বড় মহেন্দ্র খান বিরোধী দলের আসন অলঙ্কৃত করা, এবার সেটির সুযোগ তারা সামনে পেয়েছে। কিন্তু তারপরও এই ষড়যন্ত্রগুলো কি থেমে থাকবে? নির্বাচন নিয়ে নির্বাচন বানচাল করার কফিনে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে তারা কেন মনে করতেছে ডক্টর ইউনূস এই কাজগুলো করেছেন। এখানে আমি একটা ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না, তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন। এখন অনেকে মনে করতেছেন ডক্টর ইউনূস বলেছেন তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, কিন্তু তিনি যদি না দেন তাহলে কি করার আছে, কি বা করবেন। আর বিএনপি কেন মানলেন? বিএনপির এটা মানা ছাড়া আসলে কোনো পথ নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক সমর্থন দিয়েছেন বেগম জিয়া। সেখানে বেগম জিয়া যখন সমর্থন দিয়েছেন, সেখানে বিএনপির নেতাকর্মীরা তো তার বিরুদ্ধে যাওয়ার কথা না, তারপরেও তারা যতটুকু বিরুদ্ধে গিয়েছে সেটা অকল্পনীয় ছিল, কারণ মানুষ কখনো এটা ভাবে নাই যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে গিয়ে তারা আন্দোলন করবে। তো বিএনপিকে আসলে মনে করছে তারা মূলা জ্বলিয়ে দিয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূস যেই তাদেরকে ওয়াদা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অবশ্যই তিনি এই ওয়াদা রক্ষা করবেন। এই ওয়াদা রক্ষা করবেন কারণেই কিন্তু তিনি তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। আর না হয় কিন্তু তার ভিতরে যদি একটা জেদ, তার ভিতরে যদি ক্ষমতা লোভ কাজ করতো, তাহলে তারেক রহমানের সাথে বৈঠক ছাড়া নিজেরাই অ্যাকশন নিয়ে সেই জুনে নির্বাচন করতে। কিন্তু সেটা না করে তারেক রহমানের সাথে বৈঠক করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ফেব্রুয়ারিতেই সব কাজ সম্পূর্ণ হলে নির্বাচন করা হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, এই কথাটাও মানে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব ছিল, সেই দূরত্বটা কিন্তু এই বৈঠকে কমে গিয়েছে। কিন্তু যারা এই দূরত্বটাকে পছন্দ করছিল তাদের কাছে এটা ভালো লাগছিল না, ঠিক তারাই কিন্তু আবার মাঠে নেমেছে ডক্টর ইউনূসের সাথে এবং বিএনপির সাথে আবারও দূরত্ব বাজানোর জন্য, যে আপনাদেরকে যে নির্বাচনের দেখানো হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে করা হবে, আসলেই ডক্টর ইউনূস নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন না। মানে কেন করবেন না? তারা কিসের ভিত্তিতে কথাগুলো বলে? তাদের শুধুমাত্র অনুমানের ভিত্তিতে একটা সরকার প্রধানের কথাকে তারা মিসগাইড করার চেষ্টা করছে। আমি মনে করি যে এরা যে আসলে দেশের জন্য ভালো চাচ্ছে সেটা আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না, বাকিরা আপনারা বলবেন।